আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশ টিমের ক্রিকেটাররা যদি এইচএসসি পরীক্ষা দিতেন একমাত্র সাইফ হাসানই গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করতেন। তবে ইমপ্রুভমেন্টের কিন্তু কোনো শেষ নাই। সাইফকে আমি অনেক বড় ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে আপনাকে কিন্তু বড় রান করতে হবে, 20, 30, 40 রানে হবে না। এই রানে সন্তুষ্ট থাকলে পরে হবে না, কারণ ওয়ানডে ফরম্যাটটায় মাঝে খেলাটাকে বড় করতে হয়। দেখেন, আমি 1 থেকে 10 নম্বর উপরে ডট বল নিয়ে চিন্তা করি না ওপেনারদের জন্য, কারণ এই সময়টা ওপেনাররা ডট বল খেলবেন কিন্তু বাউন্ডারি দিয়ে সেই রানটা পুষিয়ে দেবেন। কিন্তু ওপেনারদেরকে বড় ইনিংস খেলতে হলে 11 নম্বর ওভার থেকে 40 নম্বর ওভার পর্যন্ত বা 11 নম্বর ওভার থেকে 30 নম্বর ওভার পর্যন্ত স্ট্রাইক রোটেশনটাও করতে হবে। শুরুর 10 ওভারে ওপেনারদের স্ট্রাইক রোটেশন করার খুব বেশি প্রয়োজন নেই, ওখানে বাউন্ডারিতেই তারা খেলবেন। সাইফ হাসানের এই স্ট্রাইক রোটেশনের জায়গাটাতেই ইমপ্রুভমেন্টের অনেক বড় সুযোগ আছে। 11 থেকে 20 নম্বর ওভার পর্যন্ত সাইফ হাসান এখন পর্যন্ত 2টা ইনিংসে ব্যাটিং করেছেন এবং এই জায়গাটাতে স্ট্রাইক রোটেশনের বিষয়টা দৃশ্যমান যে সাইফের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। 11 থেকে 20 নম্বর ওভারের মধ্যে সাইফ 2টা ইনিংসে ব্যাটিং করেছেন, 2 ইনিংসেই তিনি 11 থেকে 20-এর মধ্যে আউট হয়েছেন। 26 বল থেকে 13 রান করেছেন, গড়টা মাত্র 6.5 এবং এই জায়গাটাতে তিনি 61.5% ডট বল কনসিড করেছেন। তার মানে এই জায়গাটায় কিন্তু একটা বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে যে যখন আপনার ডট বল পার্সেন্টেজটা 61.5% এই সময়টাতে 11 থেকে 20 নম্বর ওভারে, তার মানে স্ট্রাইক রোটেশনটা আপনার হচ্ছে না। এই পরিসংখ্যানটা আরও ভয়াবহ রূপ ধারণ করে যখন আপনি স্পিনারদের এগেনস্টে এই 11 থেকে 20 নম্বর ওভারের পরিসংখ্যানটা দেখবেন এবং সেখানেই সাইফের স্ট্রাগলটা দেখবেন এবং তিনি কেন আউট হচ্ছেন এই 11 থেকে 20-এর মধ্যে সেই কারণটাও স্পষ্ট হয়ে যাবে। 11 থেকে 20 নম্বর ওভারের সময় স্পিনারদের এগেনস্টে সাইফ হাসান 18 বল থেকে মাত্র 4 রান করেছেন। 2 ইনিংসে দুবারই তিনি স্পিনারদের এগেনস্টে আউট হয়েছেন। 18 বল থেকে মাত্র 4 রান করে মাত্র 22 স্ট্রাইক রেট, 2 হচ্ছে গড়, 77% ডট বল তিনি কনসিড করেছেন এই সময়টাতে। দেখেন, পাওয়ার প্লের সময় যেটা হয়, 1 থেকে 10 নম্বর ওভারের সময় যেটা হয়, স্পিনার যদি আসেন, গজনফাররাও যদি আসেন, সেখানে ওভার দ্য টপ খেলে বাউন্ডারিতে রান করার সুযোগ থাকে। কিন্তু 11 থেকে 20-এর সময়টাতে যখন তিনি যাচ্ছেন, ওই সময়টাতে কিন্তু 4জন ফিল্ডার সার্কেলের বাইরে থাকছেন। সো ওই টাইমটাতে আপনাকে স্ট্রাইক রোটেশন ইজ এ মাস্ট। সাইফের প্রবলেম যেটা আমার কাছে একদম টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে মনে হয়েছে, স্টাম্প করিডোরে সাইফকে বল দিলে, সাইফ একদম বকডাউন হয়ে ডিফেন্ডই করেন। এই জায়গাটাতে স্ট্রাইক রোটেশনের জায়গা খোঁজাটা খুব গুরুত্বপূর্ণ। হয় ডিফেন্ড করেন, না হয় মিড অফের দিকে পুশ করেন, মিড অনের দিকে পুশ করেন, ওই জায়গা থেকে গ্যাপটা ওইভাবে পাওয়া যায় না। দেখেন, সাকিব আল হাসান বলি বা মুশফিকুর রহিম বলি, আমি 2015 সাল থেকে 2019 সালের মধ্যে যখন তারা ক্যারিয়ারের একটা প্রাইম ফর্মে ছিলেন ওয়ানডে ক্রিকেটে, তাদের পরিসংখ্যানটা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন দুজনই কিন্তু 55% করে স্ট্রাইক রোটেশন করেছেন 2015 থেকে 2019 সালের মধ্যে এবং তাদের অন্যতম স্ট্রাইক রোটেশনের জোনটা ছিল বাহাইন্ড দ্য স্কোয়ার। সাকিব আল হাসানের ক্ষেত্রে ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। বাহাইন্ড দ্য স্কোয়ার বলতে ডিপ স্কোয়ার লেগ, ডিপ ফাইন লেগ বা শর্ট স্কোয়ার লেগ, শর্ট ফাইন লেগ, আস্তে করে স্টাম্পের বলকে ওইদিকে পুশ করে। আমরা একটা কমেন্ট্রি শুনতাম বাংলাদেশ বেতারে, কবজির মোচরে ঘুরিয়ে 1 রান। এই যে কবজির মোচরে ঘুরিয়ে 1 রান, এই কথাটা এখন আর বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমরা পাই না, কারণ ওই জোনটা, এই যে স্কোয়ার লেগ কিংবা ফাইন লেগের ওই জোনটা থেকে এটা থেকে রান বের করা বা সিঙ্গেল বের করার জন্য স্কিলের প্রয়োজন হয়, স্কিলটা অর্জন করতে। সাকিব আল হাসান যে জীবনে কত হাজার রান ওই জায়গা থেকে নিয়েছেন তার কিন্তু আসলে কোনো শেষ নেই। মুশফিকুর রহিমের ক্ষেত্রেও আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তিনিও এরকম কবজির মোচরে ঘুরিয়ে 1 রান নিতে পারতেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, উইকেটের বলগুলো একটু সরে এসে মুশফিকুর রহিম এক ধরনের একটা কাভার ড্রাইভ করতেন, যে কাভার ড্রাইভটা পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে লাস্ট মোমেন্টে জাস্ট ফাঁকটা গলিয়ে দিতেন। সো এই যে গ্যাপ ফাইন্ডিংয়ের জায়গাটা, সাইফকে যে বিষয়টা আমরা আসলে দেখি সেটা হচ্ছে উইকেটের বলগুলোকে বকডাউন হয়ে ডিফেন্ড করছেন, না হয় মিড অফ এবং মিড অনে রান খোঁজার চেষ্টা করছেন। এবং যখন তিনি সত্যিকারের অর্থে এই যে কবজির মোচরে ঘুরিয়ে স্কোয়ার লেগ বা ফাইন লেগ থেকে রান নেওয়া শুরু করবেন, তখন ইনিংসগুলোকে আসলে বড় করতে পারবেন বা তখন ইনিংসগুলোকে বড় করার সুযোগটা থাকবে। হ্যাঁ, বাউন্ডারির ক্ষেত্রে সাইফ হাসান খুবই ভালো, 1 থেকে 10 নম্বর ওভার পর্যন্ত সাইফ ডমিনেট করতে পারবেন, 2জন ফিল্ডার বাইরে আছেন। কিন্তু 11 নম্বর ওভারের পর থেকে ডমিনেট করতে হলে আপনাকে অবশ্যই স্ট্রাইক রোটেশনে পারদর্শিতার জায়গা থাকতে হবে। মানুষ অনেক সময় দেখে দেখেও অনেক নিজের প্ল্যান করতে পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাকিব আল হাসান বা মুশফিকুর রহিমরা কীভাবে রান নিতেন, কীভাবে সিঙ্গেলগুলো নিতেন, এই প্ল্যানটা সাইফের নিজের করা উচিত। যে ওয়ানডে ক্রিকেটে সিঙ্গেল স্কোরিং অপশন বা সিঙ্গেল স্কোরিং জোন আসলে কোন কোন জায়গাগুলো হয় বা কোন কোন জায়গাগুলো আছে। আই উইশ যে সাইফ হাসান সেই জায়গাগুলো কভার করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।